বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের উপরে অত্যাচার, নির্যাতন এবং সনদ নামে একটি জুলাই সনদ নামে একটি ফালতু জিনিস নিয়ে জাতিকে বিভ্রান্ত করা নিয়ে। তার পূর্বে আমি একটা বিষয় আপনাদের নজরে আনতে চাই। সেটা হচ্ছে, আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন বা শুনেছেন যে বাংলাদেশের অন্যতম সুপরিচিত একজন মিথ্যুক, ভণ্ড, পেশায় একজন শিক্ষক আসিফ নজরুল, সে আজকে একটা সভায় বক্তব্য দিতে গিয়ে দুটি কথা বলেছেন। একটা হলো মিথ্যা কথা, আর একটা হলো জঘন্য মিথ্যা কথা। জঘন্য মিথ্যা কথাটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাই আগস্ট আন্দোলনের সময় যা করেছে সরকার প্রধান হিসাবে, তা নাকি পাকিস্তানি হানাদার বাহিনীও করেনি। এই আসিফ নজরুল ও যে একটা পাকিস্তানি বীজ, নতুন করে তা প্রমাণ করল। কত বড় অমানুষ হলে, কত বড় বাংলাদেশ বিদ্বেষী হলে, কত বড় পাকিস্তান প্রেমী হলে ৭১-এর নিষ্ঠুরতাকে, মানবতা বিরোধী অপরাধকে, গণহত্যাকে, ধর্ষণকে অন্য কিছুর সাথে তুলনা করে, যার তুলনা পৃথিবীতেই নাই। তো এরা কি ধরনের কত ঘৃণ্য মন মানসিকতা নিয়ে জাতির সামনে কথা বলে, আমি তীব্র নিন্দা এবং ঘৃণা করছি। আরেকটা কথা বলেছে, সে নাকি তাজুলকে চিনে না। ওই যে আরেকটা আছে না, রাজাকারের বাচ্চা, নিজেও রাজাকার, তাজুল ইসলাম, তাজুল প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, তাকে নাকি এই চিফ প্রসিকিউটর করার আগে তাকে নাকি আসিফ নজরুল চিনত না। দেখেন, মানুষের মিথ্যার তো একটা সীমা অসীমা আছে। তাজুল রাজাকার আল-বদর, শিষ্য রাজাকার আল-বদর, নিজামী মুজাহিদ সহ রাজাকারদের, স্বাধীনতা বিরোধীদের গণহত্যার, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধের মামলায় তাজুল ছিল সেখানে তাদের উকিল। কিভাবে প্রায় প্রতি সেশনের পরে মিডিয়ার সামনে সেই তাজুল মিডিয়ার সামনে বক্তব্য পেশ করেছে, সবাই জানে, সবাই দেখেছে, মুখস্থ। সেই তাজুলকে নাকি আসিফ নজরুলের মতো লোক, যে এত খবর রাখে, এত কিছু জানে, টকশো, পত্রিকা, সবকিছুর মধ্যে লেখালেখি, বলা বলি, তাকে সে চিনত না। কত বড় মুনাফেক বাটপার হলে এই ধরনের কথা সে বলে। লাজ লজ্জা সব চলে গেছে। এদের তো কোনো লাজ লজ্জা নাই। মিথ্যা বলতে বলতে, ভণ্ডামি করতে করতে এরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, মাত্রা ছাড়িয়ে সকল সীমা লঙ্ঘন করে এখন মিথ্যাচার করতেছে। আপনারা জানেন যে
রংপুরের গঙ্গাচড়ায় গত শনিবারে আবারও হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে। একটা ছেলে ভুল করেছে বা অপরাধী করেছে, তাকে পুলিশের গ্রেপ্তারও করেছে, জেলেও নিছে। তারপরেও এই ডেভিল ইনুসের বাহিনী সেই হিন্দু পাড়ায় গিয়ে 15টা বাড়ি আপনারা দেখেছেন কিভাবে লুটতরাজ এবং কিভাবে ভাঙ্গা চোরা সমস্ত কিছু তছনছ করে দিছে পরিবারগুলিকে। 100-র উপরে নির্যাতিত হিন্দুরা আজকে ঘর ছাড়া। এখন পর্যন্ত কোনো মামলা হয় নাই, পুলিশ কাউকে গ্রেপ্তার করে নাই। অথচ এই ঘটনার সাথে সাথে তারপরের দিনই ট্রেসি অ্যান্ড জ্যাকবসন, আমেরিকান চার্জ অ্যাফেয়ার্স, ডেভিল ইনুসের সাথে দেখা করে এই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এবং কড়া প্রতিবাদ জানিয়েছে। ডেভিল ইনুস সাথে সাথে বলেছে, সন্ত্রাসীদেরকে আমরা জায়গা দেই না, সবকিছু মানে আমরা আইনের আওতায় আনবো, এই করবো সেগুলো সবকিছু। আমি তখনও বলেছি, আমি সেদিনই বলেছি, ও কোনো অ্যাকশন নিতে পারবে না, ইনুস এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারবে না, এদেরকে গ্রেপ্তারও করতে পারবে না। কারণ ইনুসের ক্ষমতার ভিত হইল এই জঙ্গিরা, এই ধর্ম ব্যবসায়ীরা। এই গত 1 বছরে এই দেশে হিন্দুদের উপরে যে নির্যাতন হয়েছে, পাকিস্তান আমলে মানে যুদ্ধের সময় সেটার সাথে তুলনা হয় না, কিন্তু তার পরপরই এটা হলো 3য় সর্বোচ্চ। কারণ 2001 থেকে 2006 সাল পর্যন্ত যে অত্যাচার নির্যাতন বিএনপি করেছে, এই বিএনপি জামাত একসাথে, সেটা ছিল 2য় সর্বোচ্চ, আর এটা হলো 3য় সর্বোচ্চ। যখনই চাপ দেওয়া হয়, যখনই প্রশ্ন করা হয় ইনুসকে, তখনই বলে সংখ্যালঘু হিসাবে তাদেরকে কেউ নির্যাতন করে না, এটা রাজনৈতিক কারণে হয়েছে। রাজনৈতিক কারণ মানে কি? মানে একটা লোক আওয়ামী লীগ করলে, একটা লোক বিএনপি করলে, সে যাই দলই করুক, সেই দল করার অপরাধে তাকে নির্যাতন করতে হবে, তাকে হত্যা করতে হবে, তাকে রেপ করতে হবে, তার বাড়িঘর জ্বালিয়ে দিতে হবে। এটা কিভাবে ডেভিল ইনুস জাস্টিফাই করে? আমেরিকার রিপোর্টে বলা হয়েছে প্রায় 1800-র উপরে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হয়েছে, আর ভারতের রিপোর্ট হলো 2300-র মতো নির্যাতন করা হয়েছে মাত্র 11 মাসে। তবে আমি আমার ফেসবুকে বলেছি আজকে যে গঙ্গাচড়া এই নির্যাতনের কারণে ইনুসের পতন আরো এগিয়ে আসলো, এবং সত্যি সত্যি কয়েকদিন এগিয়ে আসছে। আপনারা জানেন যে আজকে খুব তোলপাড় একটা ফালতু জিনিস নিয়ে। এটা ইনুস, বিএনপি, জামাত যারা আছে সবাই জানে যে এই জুলাই সনদ নামের যেই সার্কাস চলতেছে, এটা রিয়েলি সার্কাস। এই সময় নষ্ট করা, এই গল্প গুজব করা, প্রতিদিন মিটিং করা, এইটা থেকে এইটা, ওইটার থেকে এইটা, এগুলো সবই সার্কাস। তারা জানে যে এটা অবাস্তবায়নযোগ্য, এটা কল্পনার মধ্যেই থেকে যাবে, আলোচনার মধ্যেই থেকে যাবে। এই বিএনপি ধরে নিলাম
সব মানে আওয়ামী লীগ বাদ, সবকিছু বাদ, এই বিএনপিও যদি ক্ষমতায় যায়, এই বিএনপি এটাকে ছুঁড়ে ফেলবে বুড়িগঙ্গায়। বিএনপি এটা সর্বপ্রথম এটাকে বুড়িগঙ্গায় ফেলে দিবে, এটাকে অস্বীকার করবে। বিএনপির সেই নজির আছে। 90 আন্দোলনের সময় 3 জোটের রূপরেখা হয়েছিল। ভাগ্যক্রমে, ঘটনাক্রমে ওই নির্বাচনে বিএনপি জিতেছে। খালেদা জি এটাকে ছুঁড়ে ফেলে দিছে, ধারে কাছেও যায় নাই। কথা ছিল এরশাদের যারা দোসর ছিল, তখন একটা কালো তালিকা বেরিয়েছিল কারা কারা এরশাদের দোসর এবং কাদেরকে কোন রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। সেই লিস্টের 17 জনকে 91 সালে খালেদা জিয়া মনোনয়ন দিয়েছিল। এরশাদের ক্যাবিনেট সেক্রেটারি এম কে আনোয়ার, এরশাদের ক্যাবিনেট সেক্রেটারি কেরামত আলী 32 নম্বরে গিয়েছিল। আমি তখন 32 নম্বরে ছিলাম। নেত্রীর সাথে দেখা করেছে, নেত্রী বলে দিয়েছে না, সম্ভব না। আমরা স্বৈরাচারের কোন দোসরকে, আমরা 3 জোট অঙ্গীকারবদ্ধ, স্বৈরাচারের কোন দোসরকে আমরা আশ্রয় প্রশ্রয় দেব না। ওই 32 নম্বর থেকে বেরিয়ে এরা সরাসরি বিএনপি অফিসে চলে গেছে। বিএনপি তাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়েছে, মনোনয়নও দিয়েছে। মোট 17 জন, এরশাদের এমপি সহ মোট 17 জনকে মনোনয়ন দিয়েছে। কারণ বিএনপি 91 সালে এমন একটা অবস্থা ছিল, 300 সিটে মানে ভালোভাবে মনোনয়ন দেওয়ার মতো কোনো লোক ছিল না, যোগ্য লোক ছিল না। তাই সেই জন্যই বললাম এই বিএনপি এগুলি ছুঁড়ে ফেলে দিবে। আর ছুঁড়ে ফেলে দেবে কি, ওই পর্যন্ত তো যাওয়ার প্রশ্নই উঠে না। এই সনদ এগুলি পুরো ইতিহাস ঐতিহ্যকে উল্টে দিয়ে যারা এই সময় নষ্ট করে, মানুষকে বিভ্রান্ত করে, তারাই তো আসামির কাঠ গড়ায়, তারাই তো যেতে পারবে না আর কয়দিন পরে, যদি এখনই না যায় দেশ ছেড়ে। আগামী 2 দিন 3 দিনের মধ্যে যদি এই দেশ যা ছাড়ে, এই কালপিটরা তারা আদৌ যেতে পারবে কিনা সন্দেহ আছে। অনেক হয়তো চিন্তা করতেছেন যে আমি হয়তো বলেছি যে কিভাবে ইউনূসের পতন ঘটবে, সেটা আমি বলবো, অবশ্যই আমি বলবো। মানে আমার চিন্তা থেকে, আমি যা বুঝি সেইভাবেই আমি বলবো। আমি আরো 1-2 দিন সময় নিতে চাচ্ছি, যে কোনো সময় আমি বলবো, অবশ্যই সেটা আপনাদের সামনে উপস্থাপন করব। হয়তো কৌশলগত কারণে অনেক কিছু বলতে পারবো না, বলা উচিত হবে না, কিন্তু এমনভাবেই বলবো যে আপনারা হয়তো এর একটা সামঞ্জস্য, এর একটা আংশিক বাস্তবায়ন বা তার চেয়ে কঠিন বাস্তব রূপ আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। হতাশার কোনো কিছু নেই। হতাশা এখন চলছে ওদের এলাকায়, আতঙ্ক চলছে ওদের এলাকায়। আমাদের কর্মীরা উজ্জীবিত। শুধু বাঁশের হুইসেলের অপেক্ষায় আছে। আল্লাহ রহমতে সকল প্রস্তুতি সম্পন্ন। যেভাবে হোক ইউনূসের পতন হতেই হবে। আমি কিন্তু কথা বলছি যেভাবেই হোক, এইটুকুই, আর কিছু বলবো না আজকে। ধন্যবাদ, ভালো থাকবেন।